আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব। সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা এটা একটু বলে দিও। আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও। সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু বলে দিও। কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো এটাও বলে দিও। সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু বলে দিও। ওকে, সবাই ক্লাসে জয়েন করে ফেলো। ওকে, আজকে আলোচনার বিষয় হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি 1। ওকে, এটা হচ্ছে নতুন যারা এবছর অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে 2024-25 সেশন, নতুন সিলেবাস। ওকে, তাদের জন্য ক্লাসটা। তো আজকে আমি দেখাবো যে তোমাদেরকে কিভাবে বেসিক থেকে বুঝে তুমি হচ্ছে প্রশ্ন আনসার করতে পারো। কারণ ব্যষ্টিক অর্থনীতির যে প্রশ্নের ধরন, এই বছর যে প্রশ্ন হয়েছে এই ধরন অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ব্যষ্টিক অর্থনীতির পদ্ধতি অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক রাত দিন পরিবর্তন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে মানে একেবারে বেসিকটা বুঝলেই যাতে আমরা আনসার করতে পারি, সেই পর্যন্ত কিভাবে যেতে পারি সেটা নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, এর মাঝখানে বলে রাখি আমাদের যে প্রথম কমেন্ট আছে, এই প্রথম কমেন্টটাতে দেখবা যে কয়েকটা লিংক দেওয়া আছে। আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপ, আমাদের ইউটিউব চ্যানেল, এগুলোর গ্রুপ দেওয়া আছে। তোমরা সেখানে হচ্ছে জয়েন হয়ে যেতে পারো এবং সেখানে জয়েন হলে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের জিজ্ঞাসা আমি সেখানে তোমাদেরকে আনসার করতে পারবো। ওকে, তো সবাই সেখানে জয়েন করে ফেলো। আচ্ছা, তো আমরা শুরু করে দিই। তো আজকে আমি প্রথম অধ্যায়টা দিয়ে শুরু করলাম না, এটা কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, এই ব্যষ্টিক অর্থনীতি ফ্রি ক্লাসের প্রথম ক্লাস, ফ্রি কোর্সের প্রথম ক্লাস। তো এই যে ফ্রি কোর্স, এটা সবার জন্য উন্মুক্ত।
তোমরা আমার পেজে এই ক্লাসগুলো ফ্রিতে পেয়ে যাবা এবং এগুলো রেকর্ডেড ক্লাস হিসাবেও আমি দিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমার এখান থেকে আমি শুরুটা কেন করলাম? আজকে আমরা হচ্ছে চাহিদা ও যোগান অধ্যায় থেকে শুরু করলাম, কারণ এর আগের যে বেসিক কথাবার্তা, অর্থনীতি কাকে বলে, অর্থনীতির শাখা কয়টা, প্রশাখা কয়টা, অর্থনীতির মৌলিক সমস্যা কয়টা, এগুলো তোমরা মোটামুটি নিজেরা পড়লেও পেরে যাবা। যদি না পারো তারপর আমি শেষের দিকে গিয়ে হচ্ছে এগুলো পড়াই দেব। তো এখন আমরা শুরু করতেছি হচ্ছে চাহিদা এবং যোগান দিয়ে। তো এখন চাহিদা এবং যোগান থেকে আজকের ক্লাসে আমরা শুধু চাহিদা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যতটুকু সম্ভব হচ্ছে চাহিদা নিয়ে আলোচনা করব এবং চাহিদাটাই আমরা আজকে বুঝবো যে চাহিদা কি, এবং এখান থেকে একেবারে বেসিক থেকে বেসিক জায়গা থেকে কোথা থেকে প্রশ্ন আসতে পারে, বা আমি পড়ছি একভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেছে আরেকভাবে, এটা কেন হচ্ছে বা এটা আমি ধরবো কিভাবে। আমার বেসিক ক্লিয়ার আছে, ধরো যে তুমি বুঝলা যে তোমার সব ক্লিয়ার, তুমি বেসিক পারো, চিত্র পারো, চিত্রের বর্ণনা পারো, সব কিছু পারো, কিন্তু পরীক্ষায় এমন ভাবে প্রশ্ন আসলো যে ওইটা সলভ কিভাবে করবা সেটা তোমার ধারণার বাইরে চলে গেছে। তো তাহলে সমস্যা। এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আমরা কিভাবে পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারি, নতুন যে পদ্ধতি আছে এই পদ্ধতির সাথে খাপ খাওয়ানোর জন্য। তো শুরু করা যাক। তো প্রথমে আসি আমরা হচ্ছে চাহিদা, এই শব্দটার সাথে আমরা একটু পরিচিত হই। চাহিদা শব্দটার সাথে যদি আমরা পরিচিত হই তাহলে আমাদের অনেক কিছু সলভ হয়ে যাবে। ওকে, তাহলে প্রথম হচ্ছে ডিমান্ড, এটার বাংলায় হচ্ছে চাহিদা। ডিমান্ড, এটার বাংলায় হলো চাহিদা। তাহলে সাধারণত কোনো কিছুর অভাব অথবা কোনো কিছু দরকার বা পাওয়ার আকাঙ্ক্ষা কি হচ্ছে চাহিদা বলে। সাধারণত যদি আমরা সাধারণত বলি, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা কেই চাহিদা বলে। ওকে, চাহিদা বলে, এটা হচ্ছে সাধারণত। তোমার একটা কোনো কিছু দরকার, ওই দরকারটাই হচ্ছে চাহিদা, দরকারটাই হলো কি চাহিদা। এখন আসো, অর্থনীতিতে যদি চাহিদা হতে হয় তাহলে তিনটা বৈশিষ্ট্য লাগে। কয়টা বৈশিষ্ট্য লাগবে বা তিনটা শর্ত লাগে। এই শর্তর এক নম্বর শর্ত হচ্ছে দ্রব্য ক্রয় করার ইচ্ছা, ক্রয় করার ইচ্ছা অথবা আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। ওকে, দুই নাম্বার হলো দ্রব্য ক্রয় করার সামর্থ্য, সামর্থ্য থাকতে হবে। তিন নাম্বার হলো এই দ্রব্যটা যে আমি ক্রয় করব, এই ক্রয় করার সামর্থ্য আছে কিন্তু অর্থ ব্যয় করার ইচ্ছা, অর্থ ব্যয় করার ইচ্ছা। এই তিনটা শর্ত যেখানে কমপ্লিট করে সেটাই হচ্ছে আমাদের চাহিদা। এই তিনটা শর্ত কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ সেটা অর্থনীতিতে চাহিদা হিসেবে বিবেচিত হবে না। এখন আসো, আমি একটা উদাহরণস্বরূপ বললাম, ধরো যে আমার চলাচলের জন্য আমি বললাম যে আমার এই রিক্সা, সাইকেল, বাস, ট্রাক এগুলো দিয়ে চলতে হচ্ছে আমার ভালো লাগে না। তো যেহেতু আমার এগুলো দিয়ে চলতে ভালো লাগে না, আমার কি লাগবে? আমার একটা হেলিকপ্টার লাগবে। এখন এই হেলিকপ্টারটা ক্রয় করার আমার ইচ্ছা আছে, তার মানে আমার এই প্রথম শর্তটা পূরণ করতেছে, ইচ্ছা আছে। সাধারণত যদি বলি তাহলে আমার এই একটা শর্ত পূরণ করে, কিন্তু সেকেন্ড যদি বলি যে এই হেলিকপ্টারটা ক্রয় করার কি আমার সামর্থ্য আছে, এই হেলিকপ্টার ক্রয় করার আমার সামর্থ্য নাই, তাহলে এই শর্ত সেটা পূরণ করে না। এখন বাকি সব শর্ত পূরণ করলেও কোনো লাভ নেই। এই একটা শর্ত যদি পূরণ না করে তাহলে আমার কি হবে না, এটা চাহিদা হবে না। তাহলে আমরা বুঝে গেলাম যেখানে এই তিনটা শর্ত একই সাথে কাজ করে সেখানেই হচ্ছে আমার ওই দ্রব্যটাই চাহিদা হয়।
ওই দ্রব্যটাকে আমরা কি বলবো? চাহিদা বলবো। ক্লিয়ার? তাহলে আমরা যদি একটু এটা বুঝে থাকি তাহলে একটু ডান লিখে দিব। আমরা যদি এইটুকু বুঝে থাকি তাহলে আমরা একটু ডান লিখে দেব যে তিনটা শর্ত: দ্রব্যটা ক্রয় করার ইচ্ছা, তারপরে হচ্ছে এটার সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা। এই তিনটা যদি একই সাথে পূরণ করে, শর্ত পূরণ করে, তাহলেই সেটাকে বলবে হচ্ছে চাহিদা অর্থনীতিতে। তাহলে এটুকু যদি আমরা বুঝে থাকি একটু ডান লিখে দেই। আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই, ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং মেনশন করে দাও বন্ধু বান্ধবদের, ঠিক আছে? আচ্ছা, এর মাঝখানে বলে রাখি আগামী 1 ডিসেম্বর আমাদের এই পেজ থেকে একটা কোর্স রান হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের অনার্স প্রথম বর্ষের জন্যই। সেটা হচ্ছে গণিত 1, তারপর হচ্ছে পরিসংখ্যান 1, সামষ্টিক 1, তারপর হচ্ছে ব্যষ্টিক 1। এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোর একটা কম্বাইন্ড কোর্স। কম্বাইন্ড বলতে হচ্ছে একই সাথে ক্লাস চলবে, সব একই সাথে প্রিপারেশন হবে, ক্লাস চলবে। সপ্তাহে 3 দিন, প্রতিদিন 2টা করে ক্লাস হবে। তো এই ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ এরকম লাইভ ক্লাস হবে প্রাইভেট গ্রুপে। তোমরা যদি এখানে ভর্তি হতে চাও, কেউ যদি চাও যে আমি একটা কোর্সে ভর্তি হব, সেটাও পারবা। কেউ যদি চাও সবগুলা কোর্সে ভর্তি হবা, তাও পারবা। তো এই একটা কোর্সে, প্রত্যেকটা কোর্স হচ্ছে 1020 টাকা করে। ওকে, এখান থেকে যেই কোর্সে ভর্তি হও 1020 টাকা, একদম লিমিটেড অফার। এই কোর্সের দাম ছিল আগে হচ্ছে ম্যাথের কোর্সের দাম ছিল 1500 টাকা, পরিসংখ্যান কোর্সের দামও ছিল 1500 টাকা। এবার আমি হচ্ছে সবগুলাকে সেম দামে করে দিয়েছি। তোমাদের সবার জন্য এই অফারটা দিলাম যে তোমরা যারা এই কোর্সটা করতে চাও তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং কোর্সে জয়েন করে ফেলতে পারো। এবং পরীক্ষার আগ পর্যন্ত সবগুলো ক্লাস রেকর্ডেড থাকবে, তোমরা যতবার খুশি ততবার দেখতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, আমরা কোর্সে যারা জয়েন করতে চাও তারা অবশ্যই নক দিবা এবং এই ফ্রি ক্লাসগুলো দিয়ে তোমরা যাচাই করতে পারো যে আমার পড়াটাকে তোমরা বুঝো কিনা। ওকে, আর পেজে ফ্রি ক্লাস চলবে, পেজে এই বেসিক ফ্রি ক্লাসটা চলবে, ঠিক আছে? আর বাকি সাবজেক্টে যদি তোমরা কোর্স করতে চাও তাহলে আমাকে নক করতে পারো। আচ্ছা দেখো, তাহলে এখানে 3টা শর্ত পূরণ করলে আমরা কি বলতে পারি? চাহিদা বলতে পারি। এবার আসো, এটাকে আমরা যদি সংজ্ঞা আকারে লিখি যে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নির্দিষ্ট দামে কোনো দ্রব্য ক্রেতা যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে চাহিদা বলে। তাকে কি বলে? চাহিদা বলে। এই হচ্ছে আমাদের চাহিদার সংজ্ঞা, এটাই হলো চাহিদার সংজ্ঞা। তো এখন আসো, এই সংজ্ঞা টঙ্গা তো আমরা বুঝলাম যে চাহিদার সংজ্ঞা টঙ্গা পারি আমরা, যে ভাই আমাদের এগুলাতে সমস্যা নাই। সমস্যা হচ্ছে চাহিদার থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসে এটাই ধরতে পারি না। যেমন ধরো 2024 সালে একটা জায়গার থেকে প্রশ্ন আসছিল, আমরা যদি এটা বুঝে থাকি তাহলে একটু ডান লিখে দেব। আর আমার সাথে ক্লাস করার সময় অবশ্যই বারবার বলি, আমার সাথে ক্লাস করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবা এবং ক্লাসগুলো নোট করবা, ঠিক আছে? ওকে, তারপরে আমরা চলে যাই এখান থেকে প্রশ্ন কিভাবে হতে পারে।
2024 সালেও কিন্তু একটা প্রশ্ন আসছিল যে এই যে এরকম 24 সালের প্রশ্নটা 4 নম্বরের জন্য আসছিল। এখানে দাম, ঠিক আছে, এখানে হচ্ছে তোমার চাহিদা, যেমন এ পণ্যের চাহিদা, বি পণ্যের চাহিদা, বা একজন, দুইজনের, তিনজনের চাহিদা। দাম হচ্ছে 10 টাকা হলে এ পণ্য হচ্ছে 10 একক, বি পণ্য 20 একক। 20 টাকা হলে এ পণ্য হচ্ছে 5 একক, বি পণ্য 10 একক। এইভাবে করে এইখানে হচ্ছে একটা জায়গা খালি ছিল মোট, ঠিক আছে। তো এরপরে নিচে প্রশ্ন করছিল যে খালি ঘর পূরণ করো এবং এটি কি ধরনের চাহিদা ব্যাখ্যা করো। দেখো প্রশ্নটা খুব সহজ, কিন্তু প্রশ্নটা দিছে হচ্ছে উল্টায়া, ঘুরে পেঁচায়া আইনা এক জায়গায় বসাই দিছে। তা এখন অনেকে এই চাহিদা দেখেই, এ চাহিদা, বি চাহিদা, ঠিক আছে, এই চাহিদা দেখেই হচ্ছে ভয় পেয়ে যাবে যে ভাই এটা কোত্থেকে আসছে, এই চাহিদা তো আমরা জীবনেও চোখে দেখি নাই। তা এখন প্রবলেমটা হচ্ছে যে আমরা খুঁটে খুঁটে দেখি না, বা আমরা অনেক বেসিক থেকে পড়ি না, এই জন্য হচ্ছে এই ধরনের কিছু আমরা পারি না। মেন কথা হচ্ছে এটা। তো এই জন্য হচ্ছে আমাদের এই প্রবলেমগুলো হয়। এটা হচ্ছে বাজার চাহিদা থেকে আসছে, এটা আসছে কি বাজার চাহিদা অধ্যায় টপিক থেকে। আচ্ছা যাই হোক, তা এখন আমি দেখব যে চাহিদা থেকে আরো অন্যান্য কিভাবে প্রশ্ন আসতে পারে। যেমন চাহিদা থেকে আসতে পারে যে এরকম প্রশ্ন আসতে পারে, ধরো যে এটা একটা চাহিদা রেখা নিম্নগামী হয়, ঠিক আছে। আমি যদিও এখনো আমি এই পর্যন্ত যাইনি, ঠিক আছে। ধরো যে এরকম একটা রেখা দিয়ে এটাকে বলল উপরের চিত্রটি কি চাহিদা বিধি ব্যাখ্যা করো, ঠিক আছে। উপরের চিত্রটা দিয়ে কি চাহিদা বিধি বলা যায়, এটা ব্যাখ্যা করো, এইভাবে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। অথবা হতে পারে যে এই রেখাটা দিয়ে যে ডি রেখাটি নিম্নগামী হওয়ার কারণ কি, নিম্নগামী হওয়ার কারণ কি কি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের প্রশ্নই আমরা বিগত বছরগুলোতে প্রায় 2 বছর যাবত এই ধরনের প্রশ্নই আমরা দেখে আসতেছি। আর আমরা এই ধরনের প্রশ্ন দেখেই ভয়ে হাত পা ছেড়ে দিচ্ছি, আমরা কিভাবে আনসার করব। আরে ভাই এগুলো খুব সহজ প্রশ্ন। তো এই জন্য আমি বললাম যে তোমরা যদি বেসিক বুঝো, আমি এটাই শেখাতে চাচ্ছি যে বেসিকটা জানলে আমরা এই ধরনের প্রশ্ন আনসার করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি যদি বলি যে এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে আমরা কিভাবে পড়ব। তো এখান থেকে এই দুইটা প্রশ্ন হচ্ছে, একটা চাহিদা রেখার ঢাল, একটা আসছে হচ্ছে ঢাল থেকে চাহিদা রেখা কেন নিম্নগামী হয়। প্রশ্নটা ছিল, আগের প্রশ্ন ছিল এরকম যে চাহিদা কাকে বলে, এগুলো আগে আসতো এইভাবে, চাহিদা কাকে বলে, চাহিদা বিধি ব্যাখ্যা করো ব্যতিক্রম সহ, আগে আসতো এইভাবে, ঠিক আছে। এরপরে এটা আসতো কিভাবে, যে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ কি ব্যাখ্যা করো। কিন্তু ইদানিং কালে আমাদের প্রশ্নের ধরনই পরিবর্তন হয়ে গেছে। আগে আমরা এভাবে পড়ে গেছি, প্রশ্ন হুবহু এভাবে আসছে, আমরা লেখা শুরু করে দিছি, আমাদের মাথায় কোনো প্রেসারই হয়নি যে আমি প্রশ্ন কোত্থেকে পড়ে আসলাম, আনসার কোত্থেকে করব।
এই ধরনের প্রশ্ন আসলে আমাদের জন্য আনসার করা একদম ইজি, কোনো প্রবলেম নাই। বাট এই ধরনের প্রশ্ন যদি করে তখনই আমাদের মাথায় বাড়ি পড়ে যে কেন হইলো, কিভাবে হইলো, কিভাবে আমরা আনসার করব। তো এই জায়গাগুলোই আমরা ক্লিয়ার হব, ঠিক আছে? তো আসো এটা থেকে শুরু করি। তাহলে চাহিদা কাকে বলে এটা তো আমরা বুঝলাম। এবার আসো চাহিদা বিধি বিষয়টা কি। চাহিদা বিধি যে একটা নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট দামে ক্রেতা যেই পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে, এটাই হচ্ছে আমাদের চাহিদা। এখন আসো এই চাহিদার কিছু নির্ধারক আছে। চাহিদার নির্ধারক এখন নির্ধারক বিষয়টা কি? চাহিদা যেই যেই বিষয়ের উপরে নির্ভর করে, যেমন ধরো যে আমি এখানে ক্লাস করাচ্ছি, তোমাদেরকে ক্লাস করাচ্ছি একটা অনলাইনে প্ল্যাটফর্মের মাধ্যমে। এই অনলাইন প্ল্যাটফর্মের উপর আমি ডিপেন্ডেন্ট। অনলাইন প্ল্যাটফর্মের উপরে দাঁড়াই হচ্ছে আমি কি করতেছি, তোমাদেরকে ক্লাস করাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমার এই নির্ধারক। তাহলে চাহিদারও কিছু নির্ধারক আছে, যেমন 1 নম্বর হচ্ছে দাম, দ্রব্যের দাম। 2 নম্বর হচ্ছে ধরো যে দ্রব্যের ভোক্তার আয়, ঠিক আছে? 3 নম্বর হলো ধরো যে আমরা কি বলতে পারি, পরিপূরক দ্রব্যের দাম। পরিপূরক দ্রব্যের দাম। আবার 4 নম্বর হতে পারে পরিবর্তক দ্রব্যের দাম। দ্রব্যের দাম। তারপরে হচ্ছে 5 নম্বর হতে পারে ধরো যে ভোক্তার অভ্যাস। 6 নম্বর হতে পারে রুচি, ঠিক আছে? তাই এরকম আরো অনেক জরুরি অবস্থা বা যে কোনো ধরনের বিষয়ের উপরে একটা দ্রব্যের চাহিদা নির্ভর করতে পারে। তো এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে দাম, আয়, পরিপূরক দ্রব্য, পরিবর্তক দ্রব্য। এইটুকু আমরা একটু ভালো করে মনে রাখবো, এই কয়েকটা নাম, ঠিক আছে? এখন সবচাইতে বেশি ডিপেন্ড করে কার উপরে? দামের উপরে। সবচেয়ে বেশি ডিপেন্ড করবে কার উপরে? দামের উপরে। তাহলে এই যে নির্ধারকগুলো আছে, যে দাম বাড়লে দামের উপরে কিভাবে নির্ভর করে? দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে, আর দাম যদি কমে তাহলে চাহিদা বাড়ে। বাকি সব কিছু স্থির থাকবে। এই নির্ধারকগুলোর সবগুলো স্থির, যেইভাবে আছে সেইভাবে থাকবে। শুধুমাত্র দাম যদি পরিবর্তন হয়, অর্থাৎ দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে, এবং দাম কমলে চাহিদা বাড়ে। এই অবস্থাটা কি বলা হয়? হচ্ছে চাহিদা বিধি। এই অবস্থাটা কি বলা হয়? কি? চাহিদা বিধি। তাহলে আমরা সংজ্ঞা আকারে যদি লিখি তাহলে কিভাবে লিখতে পারি আমরা একটু দেখি। এটুকু যদি বুঝে থাকো তাহলে একটু ডান লিখে দাও। এটুকু বুঝে থাকলে একটু ডান লিখে দাও, সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, দেখো, চাহিদা বিধি। আমি তোমাদেরকে কনসেপ্টটা যদি ধরায় দেই তাহলে তোমরা নিজেরাই পড়তে পারবা, কোনো প্রবলেম হবে না। বই দেখে যেভাবে হোক তোমরা পড়তে পারবা, কিন্তু কনসেপ্টই যদি মাথায় না থাকে তাহলে তোমরা পড়তে পারবা না। এই জন্য আমি কনসেপ্টটা নিয়ে বেশি বেশি আলোচনা করি। ওকে, তোমাদের বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করি, তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করার চেষ্টা করি। সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো চাহিদা বিধি। চাহিদার কোনো নির্দিষ্ট সময়ে চাহিদার অন্যান্য অবস্থা স্থির থেকে এখন অন্যান্য অবস্থাগুলো কি কি? ওই যে ভোক্তার আয়, তারপরে হচ্ছে অভ্যাস, রুচি, পরিপূরক দ্রব্য, পরিবর্তক দ্রব্য, ওগুলো সব স্থির থেকে শুধুমাত্র দাম বাড়লে চাহিদা কমে, এবং দাম কমলে চাহিদা বাড়ে। এই অবস্থাকে
অবস্থাকে চাহিদা বিধি বলে। এই অবস্থাকে কি বলা হয়? চাহিদা বিধি বলে। তাহলে এইভাবে করে আমরা এটার সংজ্ঞা লিখতে পারি। আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এইভাবে করে কি করতে পারি? এটা সংজ্ঞা লিখতে পারি। এটা হচ্ছে চাহিদা বিধি। এটাই হলো কি? চাহিদা বিধি। তাহলে আমরা এক কথায় যদি বলি, সুতরাং বলা যায় দাম ও চাহিদার এই যে বিপরীত সম্পর্ক, এখানে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি? বিপরীত। এই বিপরীত সম্পর্ককে কি বলা হয়? দাম ও চাহিদার এই বিপরীত সম্পর্ককেই চাহিদা বিধি বলে। ঠিক আছে? দাম ও চাহিদার এই যে বিপরীত একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা কি বলতে পারি? চাহিদা বিধি। তাহলে দেখো, আমরা এটাকে থিওরিটিক্যালি প্রমাণ করে ফেললাম, বা থিওরিটিক্যালি এটাকে আমরা বর্ণনা করে ফেললাম। এখন যেতে হবে আমাদেরকে এটা সূচির মাধ্যমে প্রমাণ করতে হবে, যে সূচি দিয়ে বা তালিকা দিয়ে আমরা কিভাবে প্রমাণ করতে পারি। আর এই চাহিদা বিধি হওয়ার জন্য কিছু শর্ত আছে, অনুমিত শর্ত। এখন অনুমিত শর্তগুলো প্রায় সব তত্ত্বের ক্ষেত্রে সেম। ঠিক আছে? ভোক্তার আচরণ কি হবে? যুক্তিশীল হবে। দাম পরিবর্তনশীল, চাহিদার অন্যান্য অবস্থা স্থির। এই যে এই বিষয়গুলো, ভোক্তা যুক্তিশীল আচরণ করবে, ভোক্তা বাজার সম্পর্কে জ্ঞান রাখবে, ভোক্তার মনে করো যে আয় সীমাবদ্ধ, এই সকল কিছুই হচ্ছে এই বিধিটা কার্যকর হওয়ার শর্ত। আর এগুলোকেই বলা হয় অনুমিত শর্ত। প্রত্যেকটা বিধি অথবা প্রত্যেকটা তত্ত্বেই কিছু কি থাকে? এই অনুমিত শর্ত থাকে। আমরা ওই অনুমিত শর্তগুলো সবার ক্ষেত্রে সেম, মোটামুটি 3-4টা মিলে যায়। এজন্য আমি একটা পড়তাম, সবগুলাতে যায় অনুমিত শর্ত ওগুলাই লিখতাম। কারণ কি? এগুলো কাছাকাছি, একটা আরেকটার সাথে মিলে যায়, সেম। তাহলে দেখো, এবার আমরা এটাকে সূচির সাহায্যে যদি লিখি তাহলে কিভাবে করতে পারি? এইটুকু বুঝে থাকলে আমরা একটু ডান লিখে দিব। সবাই একটু কমেন্ট করো, একটু ডান লিখে দাও, একটা শেয়ার করে দাও। সবাই একটু শেয়ার করে দাও, হ্যাঁ, ক্লাসটা। আচ্ছা, তো এবার আসো এটাকে আমরা সূচির সাহায্যে ব্যাখ্যা, সূচির সাহায্যে ব্যাখ্যা। ওকে, তাহলে সূচি বিষয়টা কি? সূচি বিষয়টা হচ্ছে একটা তালিকা। এখানে হচ্ছে দাম, এখানে হচ্ছে চাহিদার পরিমাণ। তাহলে দাম ধরো যে 10 টাকা, 10 টাকা থেকে 20 টাকা, 30 টাকা, এভাবে নিলাম, আমি 3টা নিলাম, বেশি না। তো এখন এই দাম 10 টাকা অবস্থায় ধরো যে চাহিদা হচ্ছে 30 একক, দাম 20 টাকা হয়, চাহিদা হয়ে গেল 20 একক, দাম 30 টাকা হয়, চাহিদা হয়ে গেল 10 একক। এখানে বিপরীত সম্পর্কটা দেখাইতে হবে, জাস্ট এইটুকুই। দেখো এখানে বিপরীত সম্পর্কটা দেখানো হয়েছে কিনা। দাম বাড়তেছে, চাহিদা কমতেছে। আবার দাম বিপরীত ভাবে যদি চিন্তা করো, দাম কমতেছে, চাহিদা বাড়তেছে। এইভাবেই হচ্ছে আমরা এটাকে বলতে পারি যে চাহিদা বিধি। এজন্য এটাকে আমরা কি বলতে পারি? চাহিদা বিধি। তোমার যদি পরীক্ষায় নর্মালি কোশ্চেন আসতো তাহলে তুমি এইগুলা তোমার নিজে মুখস্থ করে দেওয়া লাগতো, কিন্তু বর্তমানে যেভাবে প্রশ্ন আসে সেভাবে তোমার এগুলা মুখস্থ করা লাগবে না। তোমার হয়তো প্রশ্নে এরকম কোনো কিছু দেওয়া থাকবে, হিন্ট দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, এখন এটা থেকে যদি আমরা চিত্র অঙ্কন করি, এইটা থেকেই যদি চিত্র অঙ্কন করি তাহলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত চাহিদা বিধির চিত্র। দেখো, পি আর হচ্ছে এখানে কিউডি, চাহিদার পরিমাণ, এখানে মূল বিন্দু। দাম হচ্ছে আমার কত? 10, 20, 30। এখন চিত্র অঙ্কন করার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে আমরা যাই করি না কেন, এই শূন্য থেকে আস্তে আস্তে বড়র দিকে যাব, মান আস্তে আস্তে বড়র দিকে যাবে। আর এখানে যেই সিরিয়ালই থাকুক না কেন,
এখানে দাম ছোটর থেকে বড় আকারে আছে, কিন্তু চাহিদা আছে বড়র থেকে ছোট। আমি কি করব না, এই চাহিদার ক্ষেত্রে আবার এখান থেকে 30, 20, 10 এভাবে লিখবো না। এখানে আমি 10, 20, 30 এই সিরিয়ালে লিখবো। অনেকেই এই ভুলগুলো করো, অনেকেই হচ্ছে এই ভুলগুলো পরীক্ষায় করো, আমরা খাতা কাটতে গেলে এগুলো দেখি, অনেকেই হচ্ছে এই ভুলগুলো করে যে এইখানে সিরিয়ালটা বড়র থেকে ছোট থাকায় সে এখানেও বড়র থেকে ছোট এইভাবে যায়, কিন্তু এটাই ভুল, এটাই হচ্ছে ভুল পদ্ধতি। তো সবাই একটু চেষ্টা করবা এইগুলো অ্যাভয়েড করার জন্য, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য। দেখো, দাম 10 টাকা হলে চাহিদা হচ্ছে আমার 30 একক, দাম 20 টাকা হলে আমার চাহিদা হয়ে যায় হচ্ছে 20 একক, দাম 30 টাকা হলে আমার চাহিদা হয়ে যায় 10 একক। তাহলে এই যে বিন্দুগুলো পাওয়া গেল, এখানে একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু বি, এখানে একটা বিন্দু সি, এই বিন্দুগুলো যোগ করলে, আমি একেবারের সাথে যোগ করি, তাহলে দেখো তো বাম দিক থেকে ডান দিকে একটা নিম্নগামী রেখা হয়ে গেল। তাহলে এই রেখাটা কি আমরা বলতে পারি কি, চিত্র চাহিদা বিধি। চিত্র কি, চাহিদা বিধি। এখন পরীক্ষায় প্রশ্ন তো আমার এইভাবে এই নর্মাল কথায় আসবে না, পরীক্ষায় আমাকে হয় এই ছকটা দিয়ে দিবে, অথবা হয় এই চিত্রটা দিয়ে দিবে, দিয়ে বলবে যে এখান থেকে চাহিদা বিধি কিনা প্রমাণ করো। এখান থেকে এটা কি চাহিদা বিধি কিনা তোমাকে বলবে হচ্ছে প্রমাণ করার জন্য। তা আমি তখন শুরুটা করব কিভাবে? এখান থেকেই প্রশ্ন করলো, এই চিত্রটা দিয়ে বলল, প্রশ্নটা হচ্ছে এটি কি চাহিদা বিধি কিনা প্রমাণ করো বা ব্যাখ্যা করো, প্রমাণ করো বা ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। এটা কি চাহিদা বিধি কিনা এটা তোমাকে প্রমাণ করতে হবে লিখে, যে হ্যাঁ এটাই চাহিদা বিধি, এটাকে এই জন্য আমি চাহিদা বিধি বলবো। ঠিক আছে, তাহলে এখানে শুরুটা আমি কিভাবে করতে পারি? শুরুটা আমি ঠিক সিমিলার, প্রথমেই আমি লিখব যে উপরের যে চিত্রটি বা প্রশ্নের প্রদত্ত যে চিত্রটি রয়েছে, প্রশ্নের প্রদত্ত চিত্রটি একটি চাহিদা বিধি। কারণ আমরা জানি চাহিদা এবং দামের সাথে যদি বিপরীত সম্পর্ক থাকে তাহলে সেটাই হবে কি চাহিদা, এবং দামের সাথে যদি বিপরীত সম্পর্ক থাকে তাহলে সেটাকে আমরা বলবো চাহিদা বিধি। এইখানেও ঠিক সিমিলার কি আছে, দামের সাথে চাহিদার একটা বিপরীত সম্পর্ক রয়েছে। তাহলে আমরা এভাবেই শুরু করতে পারি যে চিত্রে দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক প্রদর্শিত হওয়ায় ও রেখাটি নিম্নগামী হওয়ায় এটি চাহিদা বিধি। আমার এক কথায় আমি এটা আনসার করে ফেলবো, এটাই হচ্ছে আমার চাহিদা বিধি। তা এরপরে গিয়ে আমি ব্যাখ্যা করব চাহিদা বিধি। চাহিদা বিধি, এই চাহিদা বিধি কি? চাহিদা বিধি হলো ওই যে নির্দিষ্ট সময়ে চাহিদার অন্যান্য নির্ধারক সমূহ স্থির থেকে যদি দাম বৃদ্ধি পায় চাহিদা হ্রাস পায়, এবং দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়, এই অবস্থাকে আমরা কি বলতে পারি? চাহিদা বিধি বলি। তাহলে এই সংজ্ঞাটা লিখব, অনুমিত শর্ত যদি মনে থাকে লিখব, লেখার পরে ওই চিত্রটাই অঙ্কন করব। ওই চিত্রটা অঙ্কন করে আমরা কি করব, এটার ব্যাখ্যা করে দিব যে এই জন্য এটা চাহিদা বিধি। ঠিক আছে, এখন ব্যাখ্যাটা আমি দেখাই দিই যে ব্যাখ্যাটা তুমি কিভাবে করতে পারো। এইখানে এইটুকু লেখা যদি বুঝতে পারো, আর এই বিধি একটু আগে আমরা যেই চাহিদার যে থিওরিটা লিখলাম, চাহিদা বিধির যে থিওরিটা লিখলাম, সেই থিওরিটা এখানে বসবে, বসার পরে সেখান থেকে আমরা এই চিত্রটা অঙ্কন করব, অঙ্কন করে আমরা এরপরে ব্যাখ্যা লিখব। ব্যাখ্যাটা কিভাবে লিখব? এইভাবে শুরু করব যে চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ কিউডি এবং লম্ব অক্ষে দ্রব্যের নিজস্ব দাম পি নির্দেশিত।
নির্দেশিত। ঠিক আছে, পি নির্দেশিত। তো এরপরে আমরা কি বলতে পারি যে দাম ও চাহিদার বিপরীত সংমিশ্রণ নিয়ে এ বি ও সি বিন্দু অঙ্কিত হয়েছে। বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাওয়া যায়, তাই চাহিদা রেখা। চাহিদা রেখা। এখন আমরা চাহিদা রেখা ব্যাখ্যা করছি, এখনো কিন্তু এটাকে কমপ্লিটলি আমরা প্রমাণ করি নাই যে এটাই চাহিদা বিধি। তো এখন বলতে পারি যে এক্ষেত্রে দাম 10 থেকে 30 টাকা বৃদ্ধি পাওয়ায় চাহিদা 30 থেকে 10 একক হয়, যা দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক নির্দেশ করে। ঠিক আছে, তাই এটি একটি চাহিদা বিধি। আচ্ছা, আলিশা তানজিম মিম, থ্যাংক ইউ। আমি যা পড়িয়েছি সব কমন পড়ছে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমার পড়ানো সার্থক। ঠিক আছে, আমার পড়ানো তোমাদের সার্থক, আলহামদুলিল্লাহ। যাক, আমাদের যে এই এখন যারা নতুন আসো তারা যদি বিশ্বস্ততা দেখতে চাও বা আমাদের কোর্সের উপরে যদি ডিপেন্ডেন্সি দেখতে চাও, দেখো আমি এরা হচ্ছে বিবিএ এর স্টুডেন্ট ছিল। বিবিএ তে হচ্ছে ওদের ফার্স্ট ইয়ারে হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি থাকে এবং সেকেন্ড ইয়ারে হচ্ছে ওদের সামষ্টিক অর্থনীতি থাকে। যদিও তোমাদেরটা থেকে অনেক কম ওদেরটাতে প্রেশার কম, কিন্তু ওদেরটাতেও মোটামুটি ভালো ধরনের চিত্র বা থিওরি আছে। ওদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তো ওদেরকে আমি খুব প্রিসাইসলি পড়াইছিলাম যে এর বাহিরে পড়ার দরকার নাই, এর বাহিরে পড়ে যাওয়ার কোনো দরকার নাই, এগুলোই পড়ে যাও। ওরা তাই পড়ছে আমার উপরে বিশ্বাস রেখে। এবং দেখো আজকে ওদের পরীক্ষা ছিল সেকেন্ড ইয়ারদের, তো ওরা একদম 100% কমন পেয়েছে। ঠিক আছে, তো দিস ইজ আর আমি কোনো চুরামি করে পড়াই নাই যে চোরামি করছি যে তোমাদেরকে বেসিকটা পড়া লাগবে না, তোমরা জাস্ট মুখস্থ করে যাও না। আমি এভাবে টপিক ধরে ধরে ওদেরকে হচ্ছে বেসিক থেকে পড়াইছি। দ্যাটস ওয়াই হচ্ছে ওদের প্রশ্ন একটু ঘুরে আসলে ওরা আনসার করতে পারছে। ঠিক আছে, এবং টপিক আমি বারবার বলছি যে টপিক তোমাদের কমন পড়বে, প্রশ্ন কমন পড়বে না, টপিক কমন পড়বে, আর ওই টপিকই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দেখো তোমাদেরকে একটা প্রশ্ন আমি এখন ইনস্ট্যান্ট বানিয়ে দেখালাম যে এই জায়গা থেকে প্রশ্ন এইভাবেও ঘুরে আসতে পারে, অসম্ভব কিছু না। বর্তমানের যে প্রশ্নের প্যাটার্ন, এই প্যাটার্নে এইভাবে ঘুরে আসাটাও কোনো অসম্ভব কিছু না, আসতেই পারে। তো দ্যাটস ওয়াই বি প্রিপেয়ার্ড ফর দিস। এই ধরনের প্রশ্ন আসলে কিভাবে তুমি নিজেকে উপস্থাপন করবা, এই জায়গাগুলো প্রিপেয়ার্ড থাকো। তাহলে এইটা কি বুঝতে পেরেছো? এইটুকু যদি বুঝতে পারো বা এই ধরনের কোশ্চেন যদি বুঝতে পারো তাহলে ডান লিখে দাও। তাহলে সবাই একটু ডান লিখে দাও।
হ্যাঁ, আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং মেনশন করে দাও। আচ্ছা, তাহলে আমরা চাহিদা বিধি বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার। চাহিদা বিধি বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার, ঠিক আছে? তাহলে আমরা একটু যদি বুঝে থাকি এই চাহিদা বিধি বিষয়টা, এবং এটা থেকে যেইভাবেই প্রশ্ন আসুক না কেন, তুমি যাতে অ্যান্সার করতে পারো, এইটুকু যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে ডান লিখে দিব, ঠিক আছে? এখন আসো, চাহিদা বিধির কিছু ব্যতিক্রম আছে, এগুলোও পরীক্ষায় আসে। চাহিদা বিধির ব্যতিক্রম, অথবা এটাকে বলা হয় সমালোচনা। কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে ব্যতিক্রম হিসাবে আসে অথবা সমালোচনা হিসাবে আসে। এখন ব্যতিক্রম বা সমালোচনা বিষয়টা কি, এটাকে বুঝো। ব্যতিক্রম বিষয়টা হচ্ছে যে এটা যে বলছে দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, এইটা না হয়ে বাকি সবকিছু হতে পারে। চাহিদা রেখা নিম্নগামী হলেই হচ্ছে চাহিদা বৃদ্ধি হয়, কিন্তু চাহিদা রেখা নিম্নগামী না হয়ে যদি ঊর্ধ্বগামী হয়ে যায় তখন সেটা ব্যতিক্রম হয়ে যাবে, তখন আর সেটা চাহিদা বৃদ্ধি থাকবে না। এইটাই হচ্ছে ব্যতিক্রম, এটাই হলো কি ব্যতিক্রম। তাহলে দেখো এখানে ব্যতিক্রম বিষয়টাগুলো কি, এক নাম্বার হতে পারে কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রম, যেমন হচ্ছে আয়ের পরিবর্তন হলে। আয়ের পরিবর্তন, ভোক্তার যদি আয়ের পরিবর্তন হয় তাহলে এই চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। কেন কার্যকর হবে না? কারণ আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। সাধারণ নিয়ম, একদম সাধারণলি চিন্তা করো, আয় বাড়লে আচ্ছা, তাহলে দেখো আয়ের পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। তারপরে হচ্ছে আমি একটা দ্রব্যের নাম লিখি, সেটা হচ্ছে গিফেন দ্রব্য। গিফেন দ্রব্য, এই গিফেন দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। 3 নাম্বার ভেভলেন দ্রব্য। ভেভলেন দ্রব্য, অথবা এটাকে আবার আমরা বলতে পারি বিলাসজাত দ্রব্য। এই দ্রব্যগুলোর ক্ষেত্রেও কি হবে না, চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। এখন এই গিফেন দ্রব্যটা একটু বুঝে ফেলো। গিফেন দ্রব্য হচ্ছে এমন কিছু দ্রব্য যেগুলো মানুষ প্রত্যহ ব্যবহার করে, খুব কম দামি জিনিস কিন্তু প্রত্যহ ব্যবহার করে। কখন ব্যবহার করে? যখন মানুষের আয় অনেক কম থাকে এবং ওগুলা দাম বাড়লেও মানুষ ব্যবহার করে, ঠিক আছে? যেমন ধরো যে, আমি উদাহরণস্বরূপ যদি বলি, যেমন ধরো যে মোটা চাল, তারপরে হচ্ছে আলু, ঠিক আছে, ডিম, এই ধরনের পণ্যগুলোকে বলা হয় গিফেন দ্রব্য। আর এই গিফেন দ্রব্য কেন বলা হয়? কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলো, কিন্তু এগুলো আমরা অনেক সময় যখন আয় বৃদ্ধি পেয়ে যায় তখন আর এগুলো ব্যবহার করি না, যখন আয় কম থাকে তখন আমরা এগুলো ব্যবহার করি। তো এই জন্য এগুলাকে গিফেন দ্রব্য বলা হয়। কারণ এই যে অর্থনীতিবিদ এগুলাকে গবেষণা করে বের করছিল তার নামই ছিল অধ্যাপক গিফেন। অধ্যাপক গিফেন, এই জন্য তার নাম অনুসারে এই দ্রব্যগুলোর নাম লেখা হয়ে গেছে গিফেন দ্রব্য। আর এগুলার ক্ষেত্রে কি হয়, দাম বাড়লে চাহিদা বাড়ে, চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে। এদের সাথে সমমুখী সম্পর্ক বিদ্যমান, দাম ও চাহিদার সমমুখী সম্পর্ক বিদ্যমান। আর বিলাসজাত দ্রব্য কোনগুলো? যেগুলো দিয়ে সমাজে হচ্ছে আভিজাত্য প্রকাশ পায়। যেমন ধরো যে ফোন তো সবাই চালায়, আইফোন যারা চালায় তাদেরকে বলা হয় বিলাসজাত দ্রব্য। ফ্যান সবাই চালায় কিন্তু এসি, টিভি, ফ্রিজ এই ধরনের পণ্যকে বলা হয় বিলাসজাত দ্রব্য। আর এগুলোর ক্ষেত্রে যত বেশি দামি হবে
মানুষের চাহিদা তো ওটার প্রতি তত বেশি থাকবে, আকাঙ্ক্ষা তত বেশি থাকবে। এই জন্য এগুলাকে বলা হয় বিলাসজাত দ্রব্য। আর এই ক্ষেত্রেও দাম বাড়লে চাহিদা বাড়ে, ঠিক আছে? আর দাম কমলে চাহিদা কমে। এই জন্য এটা হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম। এই জন্য এগুলো হলো কি চাহিদা বিধির ব্যতিক্রম। তাহলে এই ধরনের কারণেই বা অভ্যাসের পরিবর্তন হতে পারে। আমি ধরো যে সব সময় সকালে চা খাই, কিন্তু আমার অভ্যাস পরিবর্তিত হয়ে যদি কফি খাওয়ায় চলে যায়, তখন চায়ের চাহিদাটা কমে যাবে। তো এইরকম অবস্থায় দামের উপর তো ডিপেন্ড করলো না, ঠিক আছে? তা আবার কফির দামের উপর তো আমার অভ্যাসটা ডিপেন্ড করে না। তো এই জন্য অভ্যাসগত কারণেও আমাদের কি হয় না, চাহিদা বিধি কার্যকর হয় না। অথবা আমি সব সময় চা খেতে অভ্যস্ত, তাহলে চায়ের দাম যতই হোক না কেন আমি তো চা খাবই, আমার চাহিদা তো কমছে না, আমার চাহিদা যা ছিল তাই আছে। দ্যাটস ওয়াই চাহিদা বিধি এখানে কার্যকর হবে না। তাহলে এই সকল কারণে এদেরকে বলা হয় ব্যতিক্রম, চাহিদা বিধির ব্যতিক্রম। তাহলে আমরা আজকে মোটামুটি চাহিদার বেসিক কিছু থিওরি বা বেসিক কিছু পড়াশোনা করলাম। তা আগামী ক্লাসে আমরা চাহিদা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, আরো জটিল জটিল প্রশ্ন সমাধান করব। যেমন ধরো যে ব্যক্তিগত চাহিদা, বাজার চাহিদা, চাহিদা রেখার ঢাল, চাহিদা রেখার ধরো যে চাহিদা কেন ডান দিকে নিম্নগামী হয়, এটা কেনই হচ্ছে ঊর্ধ্বগামী হয় না, এই সকল বিষয় নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব আগামী ক্লাসে। তো সবাই সে পর্যন্ত সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসটাতে জয়েন করার জন্য, এবং সবাই একটু পেজে ক্লাসগুলোকে শেয়ার করে দিবা, তাহলে যাতে সবাই অনেক মানুষ দেখতে পারে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।